২৪-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সুনির্দিষ্ট রূপ দিতে চায় কমিশন, মন্তব্য আলী রিয়াজের। আবারও আলোচনায় সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা। মালয়েশিয়ায় শ্রমবাজার চালুতে উচ্চ পর্যায়ের বৈঠক আজ, আসতে পারে সুখবর। খুলনায় স্কুল শিক্ষককে প্রকাশ্যে গুলি। ৩ বিভাগে টানা ৫ দিন ভারী বৃষ্টির আভাস। ফিফাকে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা, মানবাধিকারের প্রশ্নে আপোষ নয়। জলবায়ু পরিবর্তনে জনপ্রিয় ফল কলার ভবিষ্যৎ হুমকির মুখে, বলছে গবেষণা। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, ঐক্যমত্য প্রতিষ্ঠার বিষয়টিকে আমরা একটি জাতীয় সনদে প্রতিফলিত করতে চাই। ভবিষ্যতে প্রত্যেকটা রাজনৈতিক দল এই সনদের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ভূমিকা পালন করবে। ঐক্যমত্য কমিশনের এই উদ্যোগ বাংলাদেশের দীর্ঘদিনের প্রত্যাশাকে ধারণ করে। ২৪-এর জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষার স্ফুরণ ঘটেছে তার একটি সুনির্দিষ্ট রূপ দিতে চায় কমিশন। বৃহস্পতিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের আলোচনার শুরুতে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের নতুন যে পরিস্থিতি তৈরি হয়েছে তা এদেশের মানুষ এবং রাজনৈতিক শক্তিগুলোর দীর্ঘদিনের সংগ্রামের ফল উল্লেখ করে আলী রিয়াজ বলেন, গত বছরের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে মানুষের দীর্ঘদিনের ক্ষোভ যেমন প্রকাশ হয়েছে, তেমনি তাদের প্রত্যাশাকেও প্রকাশ করেছে। বারবার ফ্যাসিবাদের উত্থান হোক তা দেশের মানুষ চায় না। আমরা এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে সবার সমান অধিকার থাকবে, নাগরিকের অধিকার সুনিশ্চিত হবে এবং ভিন্ন মতাদর্শের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে। আবার আলোচনা শুরু হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীকে মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি। আগামী বছরের সর্বোচ্চ ২০% পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা নিয়ে সরকারি পর্যায়ে কাজ হচ্ছে। ভাতা দিলে আগামী বছরের বাড়তি কত খরচ হবে তার হিসাব নিকাশ হচ্ছে। অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে দেশের বিভিন্ন গণমাধ্যম এ তথ্য জানাচ্ছে। গত ডিসেম্বরে মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে 7 সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করে সরকার। পর্যালোচনা শেষে কমিটি গ্রেড ভিত্তিক 10 থেকে 20% ভাতা দেওয়ার সুপারিশ করে। গত জানুয়ারি থেকেই এই ভাতা কার্যকরের পরিকল্পনা ছিল, কিন্তু সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে এই উদ্যোগের সমালোচনা করেন অর্থনীতিবিদরা। এমন প্রেক্ষাপটে মহার্ঘ ভাতা দেওয়া থেকে তখন পিছিয়ে যায় সরকার। এখন নতুন করে আবার উদ্যোগ নেওয়া হয়েছে। 1 বছর ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালুর সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির মানব সম্পদ মন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন বাংলাদেশ সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বৈঠকে শ্রমবাজার খুলে দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে আশা করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এই প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তার সঙ্গে রয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিয়ামতুল্লাহ ভুইয়া এবং উপসচিব মোহাম্মদ সারোয়ার আলম। তারা গত মঙ্গলবার মালয়েশিয়ায় পৌঁছেছেন। এই সফরের মূল উদ্দেশ্য মালয়েশিয়ায় আবারও বাংলাদেশি কর্মী পাঠানোর পথ খুলে দেওয়া। বর্তমানে দুই দেশের মধ্যে বিদ্যমান একটি সমঝোতা স্মারক রয়েছে, যার মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। নতুন চুক্তি করার সুযোগ না থাকলেও বাংলাদেশ চাইছে এই সমঝোতা স্মারকের কিছু ধারা সংশোধন করতে। সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে, আগের ভুল না করে এবার একটি স্বচ্ছ ও ব্যয় সাশ্রয়ী প্রক্রিয়া চালুর লক্ষ্যে আলোচনা চলছে। আজকের বৈঠক থেকেই একটি ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলে প্রত্যাশা। খুলনার তেলিগাতি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকারকে প্রকাশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল 9টার দিকে মহানগরীর তেলিগাতি সদরপাড়া জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকাল 9টার দিকে তেলিগাতি হাইস্কুলের প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকার বাড়ি থেকে স্কুলে যাচ্ছিলেন। পথিমধ্যে সর্দারপাড়া জামে মসজিদের সামনে এলে হেলমেট পরে মোটরসাইকেলে করে আসা 2 যুবক তাকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তার বাম পায়ে লাগে। তাৎক্ষণিকভাবে আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন আশঙ্কামুক্ত।
সারা দেশে বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী 5 দিন 3 বিভাগে টানা ভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলামের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। 2026 সালের ফুটবল বিশ্বকাপ নিয়ে বড় ধরনের উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। যুক্তরাষ্ট্রের কঠোর সীমান্ত নীতির কারণে খেলোয়াড়, দর্শক ও সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলে তারা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি আয়োজন পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। পলিটিকোর বরাতে জানা গেছে, ফিফাকে পাঠানো এক বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, যদি অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা না যায় তবে ফিফার উচিত আয়োজক দেশ পুনর্বিবেচনার জন্য প্রস্তুত থাকা। সংগঠনটি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অভিবাসন ও ভিসা নীতির কিছু দিক নিয়ে উদ্বেগ জানিয়েছে, যার মধ্যে রয়েছে নির্দিষ্ট দেশগুলোর নাগরিকদের ওপর সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্র সীমান্তে ভ্রমণকারীদের আটক, জিজ্ঞাসাবাদ ও প্রবেশে বাধা এবং দীর্ঘ ও জটিল ভিসা প্রক্রিয়া, যা বিশ্বকাপে অংশগ্রহণকারীদের জন্য দুঃসহ হয়ে উঠতে পারে। 2026 বিশ্বকাপের আয়োজক দেশ 3টি, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ফিফার হিসাবে আসন্ন বিশ্বকাপে 6.5 মিলিয়ন বা 65 লাখ দর্শক অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। বিশ্বজুড়ে সুপারমার্কেটগুলোতে যে কলা রপ্তানি হয় তার 80% আসে লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চল থেকে। অথচ এই অঞ্চলটি চরম আবহাওয়া ও ধীরে ধীরে ধাবমান জলবায়ু সংকটে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। জলবায়ু সংকটের প্রভাবে লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের কলার চাষের ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, 2080 সালের মধ্যে এই অঞ্চলের প্রায় 2/3 জমি কলা চাষে অনুপযোগী হয়ে পড়তে পারে। ক্রিশ্চিয়ান এইডের নীতি নির্ধারক ও ক্যাম্পেইন পরিচালক ওয়াই গুজিগো বলেন, কলা শুধু বিশ্বের প্রিয় ফল নয়, এটি লাখো মানুষের জন্য একটি প্রধান খাদ্যও। জলবায়ু পরিবর্তনের কারণে এই গুরুত্বপূর্ণ ফলটি আজ হুমকির মুখে। তিনি আরও বলেন, যেসব মানুষ এই সংকট সৃষ্টি করেনি তাদের জীবন ও জীবিকা আজ বিপন্ন হয়ে পড়েছে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।